শিক্ষার্থী, আপনারা জানেন দূরপাঠে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের উপরে কোর্স করেই থাকি। তারই ধারাবাহিকতায় আজকে থেকে শুরু হচ্ছে দূরপাঠে কোর্স বৃক্ষ লালন, এবং আজকে আমরা দেখব কোর্সটির কোর্স পরিচিতি। হাতের কাছে কাগজ কলম এবং প্রয়োজনীয় উপকরণে নিশ্চয়ই টিভি সেটের সামনে আপনি একদম তৈরি হয়ে আছেন। আর আমাদের সঙ্গে আজকে বিষয়টি উপস্থাপন করবার জন্য বিশেষজ্ঞ হিসেবে আছেন আহসান রনি, প্রতিষ্ঠাতা গ্রিন সেভার্স। অনুষ্ঠান চলাকালীন আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে ফোন করতে পারেন ৮৩৩২৫০৯ এবং ৮৩৩২৭৫ এই দুটো নাম্বারে। আর একবার মনে করে দিই, ৮৩৩২৫০৯ এবং ৮৩৩২৭৫ আমাদের ফোন নাম্বার। যারা আমাদেরকে SMS করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন ডিপি স্পেস দিয়ে আপনার নাম, তারপর প্রশ্নটি পাঠিয়ে দেবেন 7171 নাম্বারে যে কোনো অপারেটর থেকে। durpat@desh.tv আমাদের ইমেল আইডি। আমাদেরকে চাইলে আপনার প্রশ্ন কিংবা মতামত ইমেলও করতে পারেন। আমাদের সঙ্গে আছেন গ্রিন সেভার্সের প্রতিষ্ঠাতা আহসান রনি। আজকে আমরা দেখব বৃক্ষ লালন, এই কোর্সটি। আমন্ত্রণ পুরো ক্লাসে। রনি ভাই, স্বাগত আপনাকে। ভালো আছেন আশা করি? বেশ ভালো আছি, কেমন আছেন? আমরাও ভালো। এবং আপনাকে নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি নতুন কোর্স বৃক্ষ লালন। বৃক্ষ এবং বৃক্ষের যেই উপকারিতা আমাদের জীবনে, সেটা তো অনস্বীকার্য, কিন্তু এই কোর্সটি আমাদের শিক্ষার্থীদের সঙ্গে আপনি কিভাবে উপস্থাপন করতে চান? অনেক ধন্যবাদ। গেল বর্ষাতেও অনেকে গাছ লাগাতে ভরসা পাচ্ছিলেন না, কারণ চিকুনগুনিয়ার একটা আতঙ্ক সবার মধ্যে কাজ করছিল। তখন মনে হচ্ছে যে বৃক্ষ রোপণ হচ্ছে, বাট এটা ঠিক মতো লালন হচ্ছে না। এই জন্যই হয়তো বা মানুষজনের মধ্যে আস্থার সংকট কাজ করছে, বা ঠিক মতো যত্ন না হওয়ার কারণেই হয়তো বা মশা হচ্ছে, বা সেটা দীর্ঘমেয়াদে মানুষের জন্য বিভিন্ন ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। বাট গাছটি আসলে দীর্ঘমেয়াদে কতটা উপকারী, এবং এটা ঠিক মতো লালন করা গেলে যে কত রকমের সুফল আসলে আমরা ভোগ করতে পারি গাছ থেকে, সেটির জন্য বৃক্ষ লালন খুব দরকার। তাছাড়া এ শহরের গাছগুলো অযত্নে অবহেলায় রাস্তার ধারে বেড়ে উঠছে। এই গাছগুলোর জন্য দরকার বৃক্ষ লালন। মূলত আমরা যারা ছাদ বাগান করি বা নগরে যারা বাগান করি, ছাদ কৃষি বা নগর কৃষি নিয়ে যারা কাজ করি, তারা আসলে বৃক্ষ রোপণে যতটা উৎসাহী হই, পরবর্তীতে যখন সেই রোপণকৃত বৃক্ষ অযত্নে বা ঠিকমতো যত্নের অভাবে মারা যায়, তখন আমাদের উৎসাহ একসাথে মারা যায় বা দমে যায়। আর সেই জায়গায় উৎসাহ যাতে কোনোভাবে কমে বা দমে না যায়, সেই জায়গা থেকে বৃক্ষ লালনটা খুব জরুরি। এবং এটাও কিন্তু অনেক সময় হয় যে আমরা গাছ লাগাচ্ছি, কিন্তু কোন গাছটার ঠিক কি পরিমাণ যত্ন করা উচিত, কখন যত্ন করা উচিত, এটাও কিভাবে কিন্তু যত্ন আমরা করা উচিত। অনেকেই জানি না। আর এই পুরো বিষয়টাকেই আমরা আজকের ক্লাস এবং পরবর্তী ক্লাসগুলোতে একসাথে শেখার চেষ্টা করব, যে কিভাবে বৃক্ষ রোপণের পর সেই গাছটিকে লালন প্রক্রিয়ার মাধ্যমে বড় করে তোলা যায় এবং এর থেকে সুফল ভোগ করা যায়। যেহেতু আমরা নগর কৃষি নিয়ে কাজ করছি, ছাদ বাগান থেকে আমরা শুরু করতে পারি। আজকে মূলত কোর্সটি ডিজাইন করা হয়েছে একজন বিজ্ঞানের জন্য, যিনি হয়তোবা ঠিক করেছেন অথবা এই প্রোগ্রাম দেখে ঠিক করবেন, বা প্রোগ্রাম দেখতে দেখতে মনে মনে ভাবছেন যে হ্যাঁ, আমার বাসায়ও থাকতে পারে এক চিলতে সবুজ অথবা একটি ছোট্ট বাগান। ঠিক তার মতো করে আজকের কোর্সটা ডিজাইন করা। আমরা যদি একদম বিজ্ঞানের জন্য শুরু করি, তাহলে আপনাকে বলবো যে আপনি যদি ঠিক করে থাকেন আপনি একটি ছাদ বাগান করবেন, প্রথমেই পরিকল্পনা করে নিন যে আপনার ছাদ বা যে ছাদে আপনি বাগানটি করবেন সেটি আসলে কত দিনের পুরনো এবং কত স্কোয়ার ফিট জায়গা আনুমানিক আপনার ছাদে আছে। শিক্ষার্থী বন্ধুরা, আপনার ছাদ যদি 30 বছরের কম পুরনো হয় বা 20 থেকে 25 বছরের পুরনো হয়, তাহলে আপনি নিমেষেই সেই ছাদের প্রতি স্কোয়ার ফিটে আপনি 100 কেজি পর্যন্ত বা 90 থেকে 100 কেজি পর্যন্ত লোড আপনি দিতে পারেন। বা যদি আপনার ছাদ 30 বছরের বেশি পুরনো হয় বা আরও বেশি পুরনো হয়, সেক্ষেত্রে লোড বা সেই ছাদ ততটা লোড নিতে বা ততটা ভার বহন করতে পারবে না। সেক্ষেত্রে আপনাকে সেই ছাদের বিম এবং কলাম নির্বাচন করে বা ডিজাইন অনুযায়ী বিম এবং কলাম নির্বাচন করে সেটার উপর ভর দিয়ে আপনাকে গাছগুলো বা ড্রামগুলো বসাতে হবে। সো প্রথমেই যে পার্টটি খুব গুরুত্বপূর্ণ, যে আপনি যে ছাদে বাগান করছেন সেই ছাদটি কতটুকু ভার বহন করতে সক্ষম। সো ধরা যাক আপনার 1000 স্কোয়ার ফিটের একটা ছাদ আছে, সেখানে আপনি পানির ট্যাঙ্ক, তারপর বাচ্চাদের হাঁটা চলা, কাপড় শুকানোর জায়গা, এই কমন স্পেসগুলো বাদ দিলে আপনি আনুমানিক 500 স্কোয়ার ফিট জায়গা গাছ লাগানোর জন্য পাবেন। আর একটি ছোট গাছ যখন আপনি রোপণ করছেন, এই গাছটি কিন্তু সময়ের ব্যবধানে বেড়ে এর ক্যানোপি এরিয়া বা এর যে লিফ এরিয়া সারফেস বা এর যে ডালপালা, সেটি কিন্তু ছড়িয়ে যাবে। কাজেই আপনি প্রথম দিকে হয়তো বা ভাবছেন যে আমার এই জায়গাতে অনেকগুলো গাছ আমি লাগাতে পারবো, কিন্তু যখন এই গাছটি 3 থেকে 4 বছর বয়স হবে, তখন কিন্তু গাছ অনেকটুকু জায়গা নিয়ে নিবে। কাজেই গাছ লাগানোর শুরুতেই আপনাকে প্ল্যান করতে হবে যে আপনি কোন গাছ লাগাচ্ছেন এবং সেই গাছের জন্য কতটুকু জায়গা চারপাশে লাগতে পারে। খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট।
সো প্রথমে লোড এটা তো আমি এই জায়গায় আপনাকে একটু থামিয়ে জানতে চাই যে এই যে কতটুকু জায়গা লাগতে পারে আমার ছাদে গাছ লাগানোর পরে, এটা তো গাছের প্রকারভেদ হিসেবে নির্ভর করে। কোনো গাছ আছে একদম ছড়িয়ে যায় ডালপালা, তাদের জন্য বেশি সময় লাগবে 3-4 বছর পরে। আর কোনো গাছ আছে যে ডালপালাটা সেরকম বিস্তার লাভ করে না, তাদের জন্য কম সময় লাগবে বা কম জায়গা লাগবে এবং ছাদে। কিছু গাছে বেয়ে বেয়ে যায়, তার জন্য এক রকমের স্পেস লাগবে। যেমন ধরেন আমরা ধরতে পারি যে কোনো বাড়ির কোণার অংশে যেখানে একটা মাচা করে দেওয়া যেতে পারে, যেমন লাউ গাছ হতে পারে, আঙ্গুর গাছ হতে পারে, যে গাছগুলো একটু মাচা চায় বেয়ে যাওয়ার জন্য, সেই গাছগুলোর জন্য আবার একরকম স্পেস। কাজেই ছাদ বাগানের জন্য কিন্তু স্পেস ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। এক নম্বর হচ্ছে লোড ক্যাপাসিটি, যেটা আমরা খুব সতর্কতার সাথে আমরা খেয়াল করব যে আপনার ছাদ আছে বলেই আপনি যে গাছে গাছে সেটা ভরিয়ে দিবেন, সেটা দিয়ে আপনার ছাদের জন্য বা সবার জন্য বা ক্ষতির একটা কারণ হতে পারে। কাজেই খুব বেশি লোড দেওয়ার সুযোগ নেই। তবে হতাশ হওয়ার কিছু নেই। আমরা এক একটি ড্রাম আমরা পরবর্তীতে ভালোভাবে এইগুলো আরও বোঝার চেষ্টা করব যে একটি ড্রাম যে পরিমাণ লোড নেয়, এটা পার স্কোয়ার ফিটে 20 থেকে 30 কেজির মতো লোড একটা ড্রাম দেয় মূলত ছাদকে। সো আমরা যদি ড্রামে বাগান করতে চাই তাহলে কিন্তু সহজেই আমরা এই লোডটা আমার ছাদ বহন করতে পারে। বাট তারপরেও যারা বাগান করতে চান তাদের যদি সেই বাড়ির ডিজাইনটা থাকে, ডিজাইন ধরেই আপনি যদি বিম এবং কলাম নির্বাচন করতে পারেন এবং তার উপরে যদি আপনি সেই লোডটা দিতে পারেন, আপনি অনেকাংশেই বা অনেকটাই নিশ্চিন্ত মনে আপনি আপনার আপনার ছাদের সবুজ বিলাতে পারেন সবার সাথে। এখন প্রসঙ্গ হচ্ছে যে আমরা আসলে একটা গাছ থেকে আরেকটা গাছের কতটুকু দূরত্ব আমরা রাখার চেষ্টা করব। মূলত একটা গাছ থেকে আরেকটা গাছের জন্য উভয় পাশেই যদি আমরা 1.5 মিটার করে জায়গা ছেড়ে দেই, 1.5 মিটার বা আমরা আনুমানিক 12 বা 13 ফিট জায়গা যদি আমরা ছেড়ে দেই দুই পাশ মিলিয়ে, যেমন ধরেন বাম পাশে 7 ফিট, ডান পাশে 7 ফিট, এরকম একটা জায়গা যদি আমরা ছেড়ে দিই, এটা গাছের জন্য সবচেয়ে ভালো। তবে আরও কম জায়গা ছেড়েও আপনি করতে পারেন। যেমন হতে পারে আপনি অন্তত যদি মিনিমাম একটা জায়গা ছাড়তে চান, সেক্ষেত্রে আপনি 4 থেকে 5 ফিট জায়গা আপনাকে মিনিমাম দুই পাশের জন্য ছেড়ে দিতে হবে গাছটার বেড়ে ওঠার জন্য। কারণ আপনি যদি খুব ঘন করে গাছ লাগান তাহলে উভয় গাছ বাড়তেই বিভিন্ন রকম সমস্যায় পড়বে এবং সেটি আপনার ফলনে ব্যাঘাত ঘটাবে। এভাবে আপনি চারপাশেই 4 থেকে 5 ফিট দূরত্ব রেখে আপনার ছাদকে আপনি ডিজাইন করতে পারেন। ধরা যাক আপনার 1000 স্কোয়ার ফিট ছাদে আপনি 20টার মতো ড্রাম এফোর্ড করলেন বা আপনি সাজাতে পারছেন। আপনার এই ডিজাইনে 1000 স্কোয়ার ফিট একটা স্ট্যান্ডার্ড ছাদে আপনি 20টার মতো ড্রাম আপনি সাজিয়ে নিতে পারছেন। এখন পরবর্তীতে আপনার প্রয়োজন হবে আপনি কি ধরনের ড্রাম কিনছেন সেটি কিনে ফেলা। আপনি বাগান করার পরেই প্রথমেই যে কাজটি আপনি করবেন না সেটি হচ্ছে গাছ কিনে ফেলা। বাগান করার সিদ্ধান্ত নেওয়ার পর প্রথমেই যে কাজটি আপনি অবশ্যই করবেন না সেটা হচ্ছে গাছ কিনে ফেলা। এটা আপনার আরও পরবর্তী কয়েকটা ধাপের পরের কাজ হচ্ছে গাছ কেনার কাজ। কারণ প্রথমে যদি আপনি শখ করে গাছ কিনে ফেলেন, দেখা গেল যে এতগুলো গাছ আপনার সাথে অ্যাফোর্ড করতে পারছে না। আমরা এই টিপসটাতে নিশ্চয়ই আসবো। আমাদের সঙ্গে একজন শিক্ষার্থী অপেক্ষা করছেন, আমি ফোনটি নিয়ে আসতে চাই। হ্যালো, শিক্ষার্থী কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আমি নবাবপুর থেকে বলছি। আমার গাছগুলি যেটা হয় মরে যায়। আমি জানালাতে রেখেছি, কিন্তু কিছুদিন গ্রোথ হওয়ার পরেই মরে যায় গাছগুলো। ওটা কি করতে পারি? আপনার কি কোনো প্রশ্ন আছে শিক্ষার্থীকে? সম্মানিত শিক্ষার্থী, অনেকগুলো কারণ আছে গাছ মরে যাওয়ার বা মারা যাওয়ার। আমরা হয়তো বা পুরো কোর্সটির সাথে যদি আপনি যুক্ত থাকতে পারেন, আমরা পরবর্তী ক্লাসগুলোতে গাছ মারা যাওয়ার এবং দুর্বল হয়ে যাওয়ার বেশ কিছু কারণ এবং এর প্রতিকার নিয়ে আমরা আলোচনা করব। হয়তো বা আপনি আপনার গাছের রোগের সাথে মিলিয়ে এখান থেকে সমস্যা খুঁজে নিতে পারবেন। অনেক ধন্যবাদ। আমরা কেমন করে আমাদের ছাদ বাগানটাকে সাজাতে পারি সেই প্রসঙ্গে ছিলাম, এবং সেই প্রসঙ্গে যাবার আগে একটু জানতে চাই, আপনি বলছিলেন যে আমরা যখন ডিজাইন করব আমাদের ছাদকে সাজানোর জন্য, তখন আমরা বিম এবং কলাম এটা যদি ধরে যদি আমরা হিসেব করি যে কত ওজন নিতে পারবে, এই বিম এবং কলাম হিসেব করে ওজন নির্ধারণ করার কোনো টিপস আছে কিনা? অনেক ধন্যবাদ। সাধারণত প্রত্যেকটা বাড়ির ছাদের দেয়াল রেলিং ঘেঁষে একটি আপনার বিম বা কলাম থাকে। কাজে আমরা যদি রেলিংটা ধরে, যাদের ডিজাইন সংগ্রহ করার সুযোগ কম তারা রেলিং ধরে গাছগুলোকে সাজাতে পারেন এবং প্রত্যেকটা বিমের উপর আপনি চাইলে ম্যাক্সিমাম 120 কেজি বা 130 কেজি লোড দিতে পারেন। বাট প্রতিটা বিমের উপর আপনি যদি 5 ফিট অন্তর অন্তর একটা করে গাছ আপনি স্থাপন করেন, তাহলে আপনি প্রত্যেকটা বিমের গাছের গোড়ায় বিমের উপর আপনি
100 থেকে 120 কেজি লোড দিতে পারেন। বাট ফরচুনেটলি বা সুখবর হচ্ছে যে একটি গাছ কখনোই এত লোড ছাদকে দেয় না। পার স্কোয়ার ফিটে একটা গাছের জন্য বড় ড্রামে যদি আপনি স্থাপন করেন 20 থেকে 30 বা 40 বা বড় জোর 50 কেজি পর্যন্ত লোড বিমের উপর যায়। কাজেই যাদের নতুন বাড়ি আছে তারা নিঃসংকোচে বা নির্ভয়ে এই কাজ করতে পারেন। বাট যাদের পুরাতন বাড়ি তাদের জন্য কিছুটা শঙ্কার কারণ আছে, তারা একটু যদি মনোযোগী হন এই লোড ম্যানেজমেন্টের ব্যাপারে, তাহলে আমার মনে হয় যে দীর্ঘমেয়াদে আপনার ছাদের কোনো ক্ষতি হবে না। আচ্ছা, আমরা আলোচনা করছিলাম যে আপনারা কিভাবে এখন ডিজাইনটা আমরা করব, আমরা এখন কখন কোন উপকরণ আমরা কিনবো। তো প্রথমেই আমার কেনার দরকার হবে, প্রথমে ডিজাইনটা হয়ে গেল আমার, আমি ঠিক করে ফেললাম 1000 স্কোয়ার ফিটের ছাদে আমি 20টা ড্রাম বসাতে পারবো। এখন আমার দরকার হবে যে ড্রাম কেনা, আমি কি ধরনের ড্রাম বা কি ধরনের পট আমি কিনবো, বা আমি আসলে বাগানটা কিভাবে করব। কয়েকটা পদ্ধতি হতে পারে। একটা হচ্ছে ড্রাম বা প্লাস্টিকের বা স্টিলের ড্রাম কেনা যেতে পারে। আরেকটা, আপনি যদি একটু প্রথমেই বাড়ি করার সময় প্ল্যান করে ফেলতে পারেন যে আপনার বাড়িতে বা আপনার ছাদে একটা বাগান থাকবে, তাহলে আপনি প্রথমে একটা স্ট্রাকচার করে নিতে পারেন। একটা পার্মানেন্ট স্ট্রাকচার আপনি বিম বা কলাম ধরে রেলিং ধরে করে নিতে পারেন, লোড ম্যানেজ করে, যেখানটায় আপনি একটা পার্মানেন্ট বেড করে সেখানে আপনি আপনার পছন্দ মতো গাছ আপনি রোপণ করতে পারেন। যাদের যেই সুযোগ আর নেই অথবা বাড়ি হয়ে গিয়েছে বাট এখন আপনি সবুজ করতে চান আপনার ছাদকে, তার জন্যই বলছি। যেহেতু আপনার সেই স্ট্রাকচার করার যেহেতু সুযোগ নেই অথবা সুযোগ সীমিত, তারা যদি কেউ ড্রামে করতে চান তাহলে আপনি ড্রাম সিলেক্ট করবেন কিভাবে। বাজারে সাধারণত দুই ধরনের ড্রাম পাওয়া যায়। একটাকে বলা হয় হাফ ড্রাম, যেটি যদি আমরা মনিটরে যাই, মনিটরের স্ক্রিনে আমরা দেখতে পাবো যে হাফ ড্রামগুলো কেমন। আসলে আমরা যদি মনিটরে দেখি তাহলে আমরা হাফ ড্রামগুলো দেখতে পাচ্ছি। বাজারে এই সাইজের ড্রাম কারওয়ান বাজার বা বিভিন্ন নার্সারিতে এই ড্রামগুলো কিনতে পাওয়া যায়। এই একটা শেপ, যেমন আমরা এটার আরো বড় ক্যানোপি সহ দেখতে পাচ্ছি আমরা একটা গাছ কিভাবে ফলে ফুলে পাতায় সুশোভিত হয়েছে। যেমন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি অনেকগুলো ড্রাম সারিবদ্ধভাবে চমৎকারভাবে সাজানো, এগুলো সবই হাফ ড্রাম। আমরা যদি একটু অবস্কিউর লাগছে তারপরে দেখতে পাচ্ছি এগুলো হাফ ড্রাম। এখন আমরা দেখবো যে এর চেয়ে ছোট যে ড্রাম সেটাকে ন্যাচারালি আমরা বলি চোঙা ড্রাম বা ব্লিচিং এর ড্রাম, ব্লিচিং পাউডারের ড্রাম। যেমন এগুলো হচ্ছে এর চেয়ে এক সাইজ ছোট সাইজের ড্রাম। আমরা স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছি, যেমন এই ড্রামগুলো তুলনামূলক ছোট ড্রাম, এই ড্রামগুলো আবার বড় ড্রাম। বন্ধুরা, এই দুই সাইজের ড্রাম বাজারে কিনতে পাওয়া যায়, স্টিলের ড্রাম যেটা বলি। বাট এগুলো অবশ্যই কেমিক্যালের ড্রাম, যেটা যদি আপনি এটাকে ভালোভাবে, প্রথমে যেটা করতে হবে ড্রামগুলো কেনার পরে ভালোভাবে এটাকে পরিষ্কার করে নিতে হবে, কারণ দীর্ঘমেয়াদী এটার কোনো কেমিক্যাল ইম্প্যাক্ট আপনার গাছের উপর পড়তে পারে, যেহেতু এগুলো ওয়েস্ট ড্রাম বা এই ড্রামগুলোতে আগে কোনো না কোনো কেমিক্যাল ছিল। সো প্রথমেই ড্রামগুলো কেনার পর আপনি যেটা ভালোভাবে করবেন, ভালোভাবে ড্রামগুলোকে পরিষ্কার করে নেওয়া। এরপর যে কাজটি হবে, যেহেতু এটি টিনের বা স্টিলের ড্রাম, এগুলোকে আপনাকে খুব ভালোভাবে রং করে নিতে হবে, যাতে এই ড্রামটি জং না ধরে, জংকার বা মরিচিকা না পড়ে। সেজন্য ভালোভাবে ড্রামগুলোকে হ্যামার পেইন্ট আপনি করে নিতে পারেন, অথবা নর্মাল পেইন্টও আপনি করে নিতে পারেন। বাট কয়েকটা কোডিং দিয়ে একবার বা দুইবার বা অন্তত 3বার আপনি ভালোভাবে রং করে নিতে পারেন। আমি ধরা যাক এটা একটা ড্রাম, আমি যদি কল্পনা করি, যদি এটা ড্রাম হয়, ড্রামের ন্যাচারালি কোন জায়গাগুলো নষ্ট হয় বা জং ধরে, যেমন তলার গোড়ার জায়গাটা। আমি এই জন্যই জিনিসটাকে খুব গুরুত্ব দিচ্ছি, কারণ যতদিন এই ড্রামটি টিকে থাকবে আপনার গাছটি ততদিন টিকে থাকবে। যখন ড্রামটা আপনার নষ্ট হয়ে যাবে, আপনার শখের গাছটা মারাও যেতে পারে, কারণ গাছ রিপ্লেসমেন্টের সময় আপনার গাছটি অনেক ক্ষেত্রেই একটা ঝুঁকি সম্ভাবনা থাকে গাছটি মারা যাওয়ার। কাজেই ড্রামটিকে আপনি যতদিন টিকিয়ে রাখতে পারবেন, আপনি গাছ থেকে ততদিন সুফল ভোগ করতে পারবেন। কাজেই ড্রামটিকে দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখা একটা বড় চ্যালেঞ্জ ছাদ বাগানের জন্য। বন্ধুরা, একটু বলে নিই যে ছাদ বাগানটা আসলে আমরা যখন মাটিতে গাছ লাগাই তখন আসলে গাছের শেকড় তার পছন্দ মতো যে কোনো জায়গায় ছড়াতে পারে এবং খাবার নিতে পারে। কিন্তু যখন আমরা ড্রামে গাছ লাগাই তখন কিন্তু তার খাবারটা আমরা ফিক্স করে দিই আসলে। কাজেই অট্টুক জায়গার মধ্যেই গাছকে বাড়তে হয়, শিকড় ছড়াতে হয়, খাবার নিতে হয়। কাজেই ছাদ বাগানের ব্যবস্থাপনা ডেফিনেটলি কিছুটা জটিল। আমি যদি একটু মজা করে বলি, আমরা যেমন দেশি মুরগিকে যেমন খুপিতে রেখে বড় করি বা ব্রয়লার মুরগিকে যেমন আমরা বিশেষ যত্নে বড় করি, ছাদ বাগানের গাছগুলোকেও আমরা ব্রয়লার মুরগির মতো বিশেষ যত্নে আসলে বড় করতে হয়, সবসময় এর সাথে লেগে থাকতে হয়। আর আপনারা নিশ্চয়ই যারা ছাদ বাগান করছেন তারা বেশ সচেতন এই ব্যাপারগুলোর ব্যাপারে। ডেফিনেটলি আপনার যত্নে গাছগুলো অনেক ভালোভাবে বাড়ছে। আমরা যে প্রসঙ্গে ছিলাম সেটা হচ্ছে যে ড্রামটাকে কীভাবে আমরা রং করব। ড্রামের কোনা দিয়ে ভালোভাবে আমরা রং করে নিব।
তলাটা ভালোভাবে আমরা কয়েক পরতে আমরা রং করে নিব প্রয়োজনে, এবং ভেতরের অংশটাও আমরা খুব ভালোভাবে রং করে নিব। এবং যে কর্নারগুলো আছে, কর্নারগুলোতেও আমরা চমৎকারভাবে কয়েকটা প্রলেপ দিয়ে আমরা রং করে নিব, যাতে ড্রামটিকে দীর্ঘদিন পর্যন্ত টিকিয়ে রাখা যায়। এই তো গেল ড্রাম। এখন আমরা আনুমানিক যদি একটু জানতে চাই যে একটা ড্রাম আমরা যখন রং করে নিচ্ছি তার সুরক্ষার জন্য আনুমানিক কত দিন এই ড্রামটাকে আমরা সংরক্ষণ করতে পারবো বা ভালোভাবে গাছটার জন্য ব্যবহার করতে পারবো? আপনি যেটা হচ্ছে আমরা প্রথমে যে বড় সাইজের ড্রামগুলো দেখালাম, যে ড্রামটাকে আমরা সবসময় রেকমেন্ড করি, হাফ ড্রাম যেটাকে বলা হয় লোকাল ভাষায়, সেই ড্রামটি অন্তত আপনি 7 থেকে 8 বছর আপনি অনায়াসে ভালোভাবে রং করে নিলে ব্যবহার করতে পারেন। আচ্ছা। আর যেটি চোঙা ড্রাম, সেটির আপনার সময়সীমা কিছুটা কম, যেহেতু এটার পুরুত্ব থিকনেস অনেকটা কম, সেই জায়গা থেকে এটি আপনি 4 থেকে 5 বছর বা 6 বছর আপনি খুব বড় জোর ব্যবহার করতে পারেন। বাট হাফ ড্রামগুলো যদি আপনি ভালোভাবে ব্যবস্থাপনা করেন, 8 থেকে 10 বছর পর্যন্ত আপনি এটাকে টিকিয়ে রাখতে পারেন একটা গাছ ভালোভাবে। যখন দীর্ঘদিন 4, 5, 6 বছর একটা ড্রামে আছে, ও তার তো নিজস্ব শেকড় সেটা ছড়িয়ে যাচ্ছে পুরো ড্রাম জুড়ে। পরবর্তীতে যদি আমরা ড্রাম পরিবর্তন করতে চাই, চেঞ্জ করতে চাই, কিছুটা ক্ষতি কি হতে পারে? ঝুঁকি থেকে যায়। আমি এই জন্যই এই জায়গাটাতে খুব গুরুত্ব দিচ্ছি যে আপনি প্রথমেই ড্রামটাকে এমনভাবে প্রিপেয়ার করে নেন যাতে অন্তত 2টা বছরের আয়ু বাড়াতে পারেন আপনি, বা 3টা বছরের এটার আয়ু বাড়িয়ে নিতে পারেন আপনি। আচ্ছা, যেন ক্ষতিটা পরবর্তীতে যেন খুব বেশি না খুব হয়। বেশি না হয়, আপনি যাতে বেশি সুফলভোগী হতে পারেন এই গাছ থেকে। আচ্ছা। কারণ একটা সময় এই ড্রামটাকে আপনার ছেড়ে দিতেই হবে, দিতেই ড্রামটা পচে হবে। যাবে, ভেঙে যাবে। কিন্তু যত বেশি দিন আপনি এটাকে ভালোভাবে ব্যবহার করতে পারেন আপনার গাছের জন্য, আপনার জন্য ততই মঙ্গল। সো ড্রামটিকে ভালোভাবে প্রস্তুত করে নেয় একটা গুরুত্বপূর্ণ পার্ট। আমরা চিকুনগুনিয়া প্রসঙ্গে আসবো, তার আগে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করে নেব, যেটা হচ্ছে যে এখন ড্রামটা হয়ে গেল, ড্রামটা আমার প্রস্তুত হয়ে গেল। এখন আমি কি করব? আমি ড্রামটাকে প্লেস করব। এখনো আমি গাছ কেনার পর্যায়ে আসিনি। আমি আরো 2টা ধাপ পরে আমি গাছ কেনার প্ল্যানিংয়ে আসবো। এখন আমি ড্রামটাকে প্লেস করব। আসলে ড্রামটাকে প্লেস করার জন্য আমি যে কাজটা করব, যে প্রত্যেকটা ড্রামের জন্য আমি 3 থেকে 4টা করে আমি ইট রেডি রাখবো আমার ছাদে, যাতে আমি নিচে স্পেস দিতে পারি। আচ্ছা। আমি যাতে নিচে সরাসরি যাতে আমার ড্রামটা ছাদের সাথে এঁটে না থাকে বা লেগে না থাকে, ড্রাম থেকে যাতে ছাদ থেকে যাতে আমার ড্রামের তলার দূরত্ব অন্তত 3 ইঞ্চি পরিমাণ হয়, 2.5 থেকে 3 ইঞ্চি পরিমাণ যাতে হয়, যাতে কোনোভাবেই ছাদ শেষ সেতে না হয়, ছাদের নিচে যাতে পানি জমে না থাকে। এই প্রসঙ্গটি কেন গুরুত্বপূর্ণ সেই আলোচনা পরবর্তীতে ভালোভাবে আসবে। বাট এখন ড্রামটা রেডি, রং করা হয়ে গেলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ড্রামের ভেতরে ডেফিনেটলি ভেতরের অংশ থেকে 3 থেকে 4টা ছিদ্র করে নিব আমরা। অবশ্যই এই অংশ থেকে না বন্ধুরা, এই অংশ থেকে না, ভেতরের অংশ থেকে। কেন ভেতরের অংশ থেকে? যখন ছিদ্র করার উদ্দেশ্য হচ্ছে যাতে এক্সট্রা পানি, যে পানিটা চুয়ে চুয়ে সেই ছিদ্র দিয়ে বেরিয়ে যেতে পারে। যদি আমরা ছিদ্রটি যে একটু সহজ যেটা হয়, যে যারা একটু সহজে করতে চাইলে বাইরে থেকে করেন, এই করাটা খুব সহজ। বাট যেহেতু এত কষ্ট করে আমরা বাগান করছি, ছিদ্র করার সময় আমরা কার্পণ্য করব না, আমরা একটু কষ্ট হলেও আমরা ছিদ্রটা ভেতরের পাট থেকে করব, যাতে ভেতরের পাট থেকে ছিদ্র করলে আপনার পানিটা চুয়ে যেতে সুবিধা হবে। কিন্তু যদি আপনি বাইরের পাট থেকে ছিদ্র করেন, ছিদ্র হওয়ার জন্য যে জায়গাটুকু উন্মুক্ত হলো সেটা কিন্তু আপনার উপরের অংশে বেরিয়ে থাকবে এবং ওখানটায় পানি আটকে যাবে। কাজেই বন্ধুরা, ছিদ্র করার সময় আমরা অবশ্যই ড্রামের ভেতরের অংশ থেকে 3টা বা 4টা ছিদ্র আমরা করে নিব। এবং ছিদ্র করার পরে আমরা যদি পারি আর একটু রং যদি সেই ছিদ্রতে আমরা করে নিতে পারি, তাহলে আরো ভালো হয়। অথবা আমরা ড্রাম রং করার আগেও ছিদ্র করে নিতে পারি, তাহলে আর পরবর্তী রং করার ঝামেলাটা এড়ানো যায়। ড্রাম কেনা শেষ, ড্রামে রং করা হয়ে গেল, ড্রামের ছিদ্রও শেষ। এখন আমার দরকার গাছের জন্য মাটি নির্বাচন, ভালো মাটি নির্বাচন, এবং মাটির সাথে যেটা উত্তম জৈব সার, সেই সার নির্বাচন। আপনার এই শহরে মাটি গোবর পেতে কয়েকদিন সময় লেগে যাবে, এবং সেই মাটি প্রসেস করা, ফার্মেন্টেড করা, শুকানো, গোবর শুকানো সবকিছু মিলিয়ে 10 থেকে 12 দিন বা 8 থেকে 10 দিন সময় লেগে যাবে। কাজে আমরা এই মাটি নির্বাচনের প্রসঙ্গ নিশ্চয়ই এবং আপনার কাছ থেকে টিপসটাও শুনবো। তার আগে যদি আমরা একটু জেনে নিই, আপনি বলছিলেন হাফ ড্রাম কিংবা চোঙা ড্রাম আমরা কারণ বাজার বা বিভিন্ন নার্সারি থেকে সংগ্রহ করতে পারি। আমাদেরকে যদি এটা দামটা একটু জানিয়ে দেন শিক্ষার্থীদের জন্য, তাহলে যারা প্ল্যান করছেন তাদের জন্য আরেকটু সুবিধা হবে হয়তো। অনেক ধন্যবাদ। হাফ ড্রামগুলো আপনি কারওয়ান বাজারে সময় ভেদে এবং সাপ্লাই ভেদে এটার দাম নির্ভর করে আপনার 450, 400, 500, 550 পর্যন্ত থিকনেস ভেদে। হাফ ড্রামের মধ্যেও মোটা পুরুত
কিছু আছে, আবার কিছুটা থিকনেস কম আছে। দামগুলো 400 থেকে 550 পর্যন্ত ভ্যারি করে। বাট আপনি যদি এই ড্রামগুলো কোনো নার্সারি থেকে রং করে নেন, একদম রেডিমেড নিতে চান, তাহলে এটার দাম হয়তো বা আরো 1 থেকে 150 টাকা বেড়ে যেতে পারে। আচ্ছা, আর চোঙা ড্রামগুলো ন্যাচারালি বাজারে 160, 80 থেকে 200 টাকায় পাওয়া যায়, বা 220 টাকা। এটা পুরুত্ব ভেদে এই একই সাইজের ড্রাম বিভিন্ন পুরুত্বের আছে। পুরুত্ব ভেদে 150 বা 160 টাকা থেকে শুরু করে 220 টাকা পর্যন্ত পাওয়া যায়। এবং এটা যদি আপনি রং করে নেন তাহলে হয়তো বা দাম 300 টাকা পর্যন্ত যেতে পারে নার্সারি থেকে যদি আমরা আগে নার্সারিগুলো থেকে থেকে রং যদি করে আপনি রং করেন। রাখতে তারপরেও চাই। আমি যেটা বলবো যে নার্সারি থেকে আপনি রং করে নিলেও আমার মনে হয় যে আপনি রং করা ছাড়া ড্রামটি কেনার চেষ্টা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ড্রামটি আগে জং ধরা ছিল কিনা। কারণ কিছু হয়তো বা কিছু ক্ষেত্রে কিছু অসাধুতা থাকতেই পারে, যে কোনো জং ধরা ড্রাম ভালোভাবে রং করে আপনাকে দিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি ফ্রেশ ড্রামটা কেনেন, আপনার একটা আত্মতৃপ্তি তো সবসময় কাজ করবে। পাশাপাশি নিজের হাতে নিজের মনের মাধুরী হিসেবে রং করে নিতে পারেন। চাইলে গাছে ড্রামে আপনি ফুল, পাখি, লতা পাতা ছবি আঁকতে পারেন আপনার বাচ্চাকে দিয়ে, যাতে তার মধ্যে একটা ওনারশিপ কাজ করে, যে তার হাতে আঁকা একটা ড্রামে তার হাতে লাগানো একটা গাছ। হ্যাঁ, সবকিছু মিলিয়ে বাচ্চাদেরকে সম্পৃক্তকরণের একটা কাজ আপনি এর মধ্যে করে নিতে পারেন, এবং তাদেরও নিশ্চয়ই গাছের প্রতি একটা মমত্ববোধ, ভালোবাসা তৈরি হবে। ডেফিনেটলি। আমরা মাটি নির্বাচনের আমরা মাটি প্রসঙ্গটাতে ছিলাম। নির্বাচনে ছিলাম। মাটি নির্বাচন একটি জটিল প্রক্রিয়া অনেক ক্ষেত্রে, কারণ আমরা যারা নগরে বসবাস করি তাদের জন্য মাটি পাওয়াটা কিছুটা দুষ্কর। আর মাটি পেলেও সেটি প্রসেস করতে কিছুটা সময় লেগে যায়। যে প্রসঙ্গে ছিলাম যে আমরা মাটি নির্বাচন পর্যন্ত আসলে গাছের চিন্তা আমরা করব না, কারণ আপনি যদি গাছটি কিনে নিয়ে আসেন, গাছটি লাগানোর আগ পর্যন্ত কিন্তু সেই গাছটি আপনার ছাদেই থাকছে। একটা নার্সারিতে যতটা যত্নে গাছ বড় হয়, আপনার ছাদে যদি সেই প্যাকেটে গাছটি রাখা হয়, দেখা যাবে যে কয়েকদিন পরে পাতা ঝরে যাবে, নতুন নতুন পোকার আক্রমণ করবে। কারণ কম মাটিতে ছোট্ট একটি প্যাকেটে আপনি গাছগুলো এনে একদিকে গাছে নাড়াচাড়া হচ্ছে, শিকড় নড়ে যাচ্ছে। হ্যাঁ, ওই অবস্থায় যদি ছোট্ট একটু একটা টবে বা একটা প্যাকেটে যদি গাছটা আপনার ছাদে থাকে, অনেক সময় ঝুঁকি থেকে যায় গাছটি দুর্বল হয়ে পড়ার বা মারা যাওয়ার। কাজেই আমাদের পরামর্শ বা আমার পরামর্শ হবে, আপনি গাছটি নার্সারি দিয়ে কিনে এনেই যাতে সঙ্গে সঙ্গে বা 1 থেকে 2 দিনের মধ্যে লাগিয়ে ফেলতে পারেন। সো আপনি সব কিছু প্রিপেয়ার করার পরে আমরা গাছ কিনবো। সো গাছ তো আমরা কিনবই, তার আগে আমরা এখন মাটি এবং মাটির নির্বাচন এবং মাটির সাথে অন্যান্য উপকরণ নির্বাচনে আমরা যাব। 3 ধরনের মাটির সাথে আমরা সচরাচর পরিচিত। একটা হচ্ছে এঁটেল মাটি, একটা হচ্ছে বেলে মাটি, আর একটা বেলে দোআঁশ মাটি বা দোআঁশ মাটি। বন্ধুরা, গাছ লাগানোর জন্য সবচেয়ে উত্তম মাটি হচ্ছে বেলে দোআঁশ মাটি। কিন্তু আমরা কিভাবে চিনবো যে কোনটি বেলে মাটি যেটা আমার গাছের জন্য উপকারী না, কোনটা এঁটেল মাটি যেটা আমার গাছের জন্য অনেকটাই ক্ষতিকর, কোনটা বেলে দোআঁশ মাটি যেটি আমাদের গাছের জন্য সবচেয়ে উপকারী? চেনার খুব চমৎকার একটি টেকনিক আছে। তার আগে একটু বলে নিই যে আমরা ভুলেও এই প্ল্যান করবো না বাড়ি করার সময়, যে বাড়ি তো করছি, বাড়ি করার সময় তো অনেক মাটি আমি নিচ থেকে পাইলিংয়ের সময় উঠে যাবে, কিছু মাটি রেখে দেই, সেটা দিয়ে গাছ লাগাবো। এটা মোটেও আমরা করবো না, কারণ এটি আসলে আপনার গাছের জন্য অবশ্যই শখের গাছকে ভালো রাখবে না। আপনি যে চমৎকার উদ্দেশ্য নিয়ে বাগান করছেন, সেই গাছটিকে খুব কষ্টে রাখবে এই মাটিটা। কাজে এই মাটি দিয়ে ভুলেও আপনি গাছ লাগানোর প্ল্যান করবেন না। গাছ লাগানোর জন্য একটু খরচ করে আপনি বেলে দোআঁশ মাটি সংগ্রহ করেন। সচরাচর আপনি যদি বড় ট্রাকে কিনতে চান, এই মাটিগুলো গাবতলী সাভারে পাওয়া যায়, অথবা আপনি যদি নার্সারি থেকে কিনতে চান, বেলে দোআঁশ মাটি আপনার বস্তায় 70 থেকে 60, 70 বা 80 টাকা পর্যন্ত আপনার মাটি ভেদে নার্সারিগুলো দাম রাখে। একটি বড় ড্রামের জন্য আপনার হাফ ড্রামের জন্য 4 থেকে 4 বস্তার মতো মাটি এবং গোবরের মিশ্রণটা পরে বলে দিব, 4 বস্তা মাটি লাগে। এবং ছোট একটা চোঙা ড্রামের জন্য বা ব্লিচিং ড্রামের জন্য 2 বস্তার মতো মাটি দরকার হয়। সো আপনি আপনার ড্রাম ভেদে আপনার মাটির কতটুকু মাটি লাগবে সেটি আপনি কিনে নিতে পারেন, তবে অবশ্যই বেলে দোআঁশ মাটি। এখন আমরা চিনবো যে কিভাবে আমরা বেলে দোআঁশ মাটি নির্বাচন করব। আমার হাতে চমৎকারভাবে সাজানো আছে মাটির পসরা। ভাবতেই ভালো লাগছে যে এটি কোনো রান্না বিষয়ক অনুষ্ঠান না। আমরা মাটি চেনার যে প্রসঙ্গটি আসছে, যে টিপসগুলো আসছে, সেগুলো নিশ্চয়ই দেখবো। তবে তার আগে একটু বিরতি থেকে ঘুরে আসতে চাই, ফিরে এসে আমরা নিশ্চয়ই আবার মাটি নির্বাচনের এই ক্লাস থেকেই শুরু করব। নিশ্চয়ই। শিক্ষার্থীরা, সময় হলো একটু বিরতির, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরছি ছোট্ট একটি বিরতি পরে। দূরপাঠের সঙ্গে থাকুন, দেশের সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতি পরে। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আপনারা দেখছেন দূরপাঠ এবং আজকে থেকে আমরা দেখছি বৃক্ষ লালন। চলছে কোর্স পরিচিতির, সঙ্গে আছেন হাসান রনি। পুরো ক্লাসে আমন্ত্রণ।
আমরা বিরতিতে যাবার আগে মাটি নির্বাচনের প্রসঙ্গটাতে ছিলাম। আমরা যদি চলে যাই, আমরা কিভাবে মাটি চিনতে পারি? বেলে দোআঁশ মাটি বেলে দোআঁশ গাছের মাটি। জন্য এটা বলতে সবচেয়ে পারি যে, ভালো মাটি। অনেকগুলো পদ যেহেতু আছে, আমি বলতেই পারি যে এটা মাটির ম্যাজিক দেখাবো এখন আমরা, মূলত যে মাটির ম্যাজিক আমরা কিভাবে মাটি নির্বাচন করব। আমি প্রথমেই কালার বা রং দেখে কিছুটা মানে আমরা নির্বাচন করতে পারি যে কোনটা কোন মাটি। আপনার যেটি বেলে মাটি, সেটা তো আপনি প্রচুর বালু পাবেন সেই মাটিতে। হ্যাঁ, সেই মাটিতে আপনি প্রচুর বালু পাবেন এবং বালুর মতো একটা কালার থাকবে। এঁটেল মাটির কালারটা কিছুটা আপনার এঁটেল মাটির কালারটা, এটাকে কি কালার বলা যায়? এটাকে মেটে কালার তো বলাই যায়। হ্যাঁ, মাটির কালার, বা এটা শেয়ালি কালার কিছুটা না বলা যায়, একটু ব্রাউনিশ, একটু ব্রাউন। হ্যাঁ, শেপ আছে। হ্যাঁ, ব্রাউনি শেপ আছে এঁটেল মাটিটা বেশ, আমরা কালার দেখে তিনটা মাটির মধ্যে তিন রকম কালার আমরা হয়তো বা দেখতে পাচ্ছি। আমরা সহজে ডিসাইডার করতে পারছি যে তিনটা মাটির অন্তত তিনটা কালার আমরা দেখতে পাচ্ছি। আর আপনার যেটি দোআঁশ মাটি, সেটি কিছুটা কালচে ধরনের, সেই মাটিটা কিছুটা কালচে ধরনের। বাট এটিকে যদি আমরা আরো কনফিউজ থাকি, চমৎকার টেকনিক আছে। সেটি হচ্ছে যে আমরা প্রত্যেকটা মাটি কিছুটা পানি দিয়ে কাই করে নিব প্রথমে। যেমন আমি এখানে এটা হচ্ছে আপনার এঁটেল মাটি, এটাকে আমরা এটা হচ্ছে দোআঁশ মাটি, এটাকে আমরা কিছুটা কাই করে নিলাম। এটা হচ্ছে আপনার এঁটেল মাটিটা আমরা কিছু কাই করে নিলাম, কাই করে আমরা একটু রোল করে নিলাম। আর বেলে মাটি আসলে রোল করার সুযোগ নেই। দোআঁশ মাটি বন্ধুরা, দোআঁশ মাটি যে মাটিটাতে আপনি এরকম কাই করলে প্রচুর আঁশ দেখতে পারবেন, দোআঁশ মাটি সেটাই যেটাতে আপনি এভাবে একটু পানি দিয়ে কাই করলে, এভাবে স্টিকের মতো করলে আপনি প্রচুর আঁশ দেখতে পারবেন। এবং এটা যদি আপনি ভাঙার বেল্ট করা বা বাঁকানোর চেষ্টা করেন, এটা কিন্তু বেঁকে যাবে, এটা কিন্তু আস্তে আস্তে বেঁকে যাবে। কিন্তু আপনার বা বেঁকে আপনি একদম রিংয়ের মতো করে, আমি যদি ভালোভাবে এখানে শোতে হয়তো বা সব কিছু আপনি দেখানো যাচ্ছে না, আপনি যখন নিজেরা করবেন এটা ভালোভাবে পানি দিয়ে কাই করলে আপনি একদম রিংয়ের মতো বেঁকে যাবে। আমি যতটা বাঁকাতে চাই ততটাই বেঁকে যাবে, ভাঙবে না। এই মাটিটা দিয়ে কিন্তু যে আপনার যারা কুমোররা বা বিভিন্ন জিনিস বানায়, তখন তারা কিন্তু তাদের মতো করে সুন্দর, আমরা যখন ছোটবেলায় পুতুল বানাতাম, এই মাটিটা কিন্তু আমরা ইউজ করে চমৎকারভাবে আমরা বাঁকিয়ে নিতে পারতাম। বাট এঁটেল মাটির জন্য আপনি এটাকে বাঁকাতে চাইলে এটাতে কোনো আঁশ আপনি পাবেন না, এটা একদম সলিড। এঁটেল মাটিটা একদম এঁটেল, মানে আঠার মতো আপনার শক্তভাবে লেগে থাকবে, কোনো আঁশ আপনি দেখবেন না, ফ্ল্যাট মাটি একদম। এবং এটা বাঁকাতে চাইলে এটা ভেঙে যাবে, এটা আপনার বাঁকবেই না, এটা ভেঙে যাবে। আর যেটা বেলে মাটি, সেটা কিন্তু আসলে রোলই করা যাবে না। বেলে মাটিটা আপনি রোল করার আগেই হয়তোবা ভেঙে যাবে। এই দুইটা মাটি রোল করা যাবে, কিন্তু দোআঁশ মাটিতে প্রচুর আঁশ থাকবে, আঁশ থাকবে সহজ করে মনে রাখার জন্য। আর এঁটেল মাটিতে কোনো আঁশ থাকবে না, এঁটেল মাটি একদম এঁটে থাকবে একসাথে। আর একটু সহজ করে মনে রাখা, এঁটেল মাটি একদম এঁটে থাকবে, একদম লেগে থাকবে, কোনো আঁশ দেখা যাবে না। আর দোআঁশ মাটিতে প্রচুর আঁশ দেখা যাবে। সো আমরা মাটি সহজেই নির্বাচন করতে পারবো। যদি আমরা কোনো নার্সারিতে কিনতে যাই, সেক্ষেত্রে সামান্য একটু মাটি আমরা হাতে একটু নিয়ে কাই করে পানির সাথে মিশিয়ে আমরা ছোট্ট পরীক্ষাটি আমরা করে নিতে পারি। এই পরীক্ষা করে আমরা আমার গাছের জন্য মাটি আমরা নির্বাচন করে ফেলতে পারি। বন্ধুরা, মাটির পর্ব গেল, এখন গোবরের খবর আছে। আসলে গোবরে আমরা দেখব যে কোন গোবর আমার গাছের জন্য উত্তম। আমরা জানি গাছের জন্য উত্তম জৈব সার হচ্ছে গোবর, কিন্তু গোবরের আসলে রকম সকম আছে। সব গরুর গোবর গাছের জন্য উপকারী না। এখন বলতে পারেন, আমরা জৈব সারের এই টিপসটাও নিশ্চয়ই জানবো, ভালোভাবেই জানবো। একজন শিক্ষার্থী আছেন আমাদের সঙ্গে, ফোনটি নিয়ে আসতে চাই। হ্যালো শিক্ষার্থী, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রাজ বলছিলাম, ভাবি। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি ওনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম যে আমার গাছের প্রবলেম অনেক দিন থেকেই। আমি অনেক মেডিসিন, অনেক কীটনাশক দেওয়া হয়েছে, কিছুতেই কিছু হচ্ছে না। তো পোকা যেটাকে বলে, যে তুলার মতো সাদা সাদা ছোট ছোট ডালিমগুলার ফুলের মাঝখানে, তারপরে আপনার লেবু গাছে, আম গাছে, সব গাছে আমার এরকম পাতাগুলা, জামরুল গাছে পাতাগুলা সব কুকড়িয়ে কুকড়িয়ে যাচ্ছে। সামনের দিকে পাতাগুলো আপনার মনে হয় যেন পুড়ে গিয়েছে, এরকম মানে কালো কালো হয়ে যাচ্ছে। এই প্রবলেমগুলো আমি অনেকদিন থেকে ফেস করছি। আমি আসলে ফেসবুকে দেখেছিলাম, আজকেই দেখেছিলাম একটা ইয়েতে ওনার তো ওনাকে, ওখানে আমি মানে ফোন নাম্বারটা জানতে চাচ্ছিলাম যে কিভাবে আমি ওনাকে যোগাযোগ করবো, ওনাকে আমি আমার বাসায় নিয়ে এসে ইয়ে করতে পারবো, এটাই আর কি।
অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। আপনার গাছের সমস্যাটি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনার কি কোনো প্রশ্ন আছে? অনেক ধন্যবাদ। আপনি অনেকগুলো সমস্যার কথা জানিয়েছেন। আপনার উৎসাহকে স্বাগত জানাই। প্রত্যেকটি সমস্যা যেমন আছে, এগুলোর সমাধানও আছে। আপনাকে আমি খুব ছোট করে কয়েকটা রোগের নাম যেটা মনে হচ্ছে আমার এই মুহূর্তে, যে অ্যানথ্রাক্সনোস একটা রোগ যেটা আপনি বলছেন, পাতার মধ্যে বা শুকিয়ে যাওয়া বা ছিদ্র হয়ে যাওয়া, কুকড়িয়ে যাওয়া, কুকড়িয়ে যাওয়া। তারপর আপনি বলছিলেন যে সাদা সাদা পোকা হচ্ছে। ফোমের মতো হচ্ছে, এটা মিলিবাগ হতে পারে, অথবা সাদা পাউডারের মতো হলে এটা আপনার ইয়ে হতে পারে, এটা আপনার কি বলে যে পাউডারই আপনার বা ইয়ে হতে পারে, কি বলে এটাকে আপনার ওই ছত্রাক বা না, ফাঙ্গাস। ছত্রাক ডেফিনেটলি, এটাকে একটা নাম আছে এটার, এটাকে বলে হচ্ছে আপনার পাউডারি মিলভিড বলে, পাউডারি মিলভিড, এটা একটা রোগ। সো এগুলো মূলত ছত্রাকের আক্রমণ। আপনি ছত্রাক নাশক ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি একটু লিখে নেন যে আপনি এই কোকড়া ইয়ের জন্য আপনার এই যে যেটা সাদা পুড়ে যায় বা আপনার ক্ষত তৈরি হয়, এই ক্ষতর জন্য আপনি চাইলে ব্যবহার করতে পারেন টিল্ট 250 EC। এটি আপনি অথবা ডাইথেন M45, এই মেডিসিনটা আপনি ছত্রাকনাশকটা ইউজ করতে পারেন। আর যদি মিলিবাগ যেটা বলছেন আপনি, সেটার একটা বায়োলজিক্যাল ম্যানেজমেন্ট আছে। যদি আপনি পানি, ডিটারজেন্ট পাউডার মিশ্রিত পানি যদি আপনি জোরে জোরে স্প্রে করেন, এই পোকাটাই বলি যে এই পোকাটা ন্যাচারালি পিছলা জায়গায় থাকতে পারে না, পিচ্ছিল জায়গায় সে থাকতে পারে না। কাজেই যে জায়গাগুলোতে এর আক্রমণ হয় সেই জায়গায় যদি আপনি একটু পিচ্ছিল করে দিতে পারেন, এই পোকাগুলো চলে যায়। আর তার জন্য উপায় হচ্ছে যে পানির সাথে ডিটারজেন্ট মিক্স করলে যেটা হবে যে জায়গাগুলো পিচ্ছিল হয়ে যাবে, পোকাগুলো চলে যাবে। এরপরে আপনি আবার জোরে জোরে পানি স্প্রে করে পাতাগুলো ধুয়ে দিতে পারেন। আর তাছাড়া এই প্রত্যেকটা রোগ নিয়ে আমরা আরও বিস্তারিত পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব, এবং 2 থেকে 3টা ক্লাস আমরা রাখবো শুধুমাত্র ডায়াগনোসিসের জন্য, রোগ নির্ণয় এবং সেই অনুযায়ী সমস্যা সমাধানের জন্য। আশা করি তখন আপনার রোগটির সাথে আমরা পরিচিত হব এবং তার যথাযথ উত্তর আমরা দিতে সক্ষম হব। অনেক কৃতজ্ঞতা। আমরা মাটি নির্বাচনের পরবর্তী অংশ, আপনি যেটা বলছিলেন যে গোবরের অনেক রকম সকম আছে, সেটা দেখে আমাদের জৈব সার নির্বাচন করা উচিত। করতে হবে। হ্যাঁ, গোবর সব গরুর গোবর আসলে গাছের জন্য সমভাবে উপকারী না। এখন বলতে পারেন যে কোন গরুর গোবর বেশি উপযোগী, কোন গরুর গোবর কম উপযোগী, এটা গরু ভেদের তারতম্য হয় না, গরু কি খায় সেটা ভেদে তারতম্য হয়। যে গরুগুলো ফার্মের গরু বা যে গরুগুলোকে বেশি পরিমাণে ভুসি খাওয়ানো হয়, তার মানে সেই গরুগুলো থেকে আমরা ভুসির গোবর মূলত পাই। আর যে গরুগুলো ন্যাচারালি বেড়ে ওঠে বা প্রচুর ঘাস খায় বা খড় খায়, সেই গরুগুলোকে স্বাভাবিকভাবে আমরা ঘাসের বা খড়ের গোবর আমরা পাই। তো যদি আমরা গাছের জন্য, বন্ধুরা, গাছের জন্য সবচেয়ে উত্তম গোবর হচ্ছে খড়ের গোবর বা ভুসির গোবর, খড়ের গোবর বা ঘাসের গোবর। আর ভুসির গোবর তুলনামূলক গাছের জন্য কম উপকারী। সো যদি আমরা গাছের জন্য খড়ের বা ঘাসের গোবর নির্বাচন করতে পারি বা সংগ্রহ করতে পারি, তাহলে আপনার গাছটি সবচেয়ে ভালো গোবর তার বেড়ে ওঠার জন্য পাচ্ছে। এখন আমরা কিভাবে চিনবো যে আসলে গরু দেখে যেহেতু গোবর চেনা যাচ্ছে না, আমরা গোবর দেখে গোবরকে চিনতে হবে যে কোনটি ঘাসের গোবর বা খড়ের গোবর, কোনটি ভুসির গোবর। আমার সামনে 2 রকম গোবরই আছে। আমি যদি আমার এই গোবরটার দিকে তাকাই, ভুসির গোবর দেখতেই ভুসির মতো হবে, কালারটাও বা রংটাও কিছুটা ভুসির মতো, এবং এটা অনেকটা ঝুরঝুরে ভুসির মতো গোবর। হ্যাঁ, যখন শুকনো থাকবে এরকম ভুসির মতো হবে, এবং প্রচুর ভুসির চিহ্ন আপনি এই গোবরে দেখতে পারবেন। আর ঘাসের গোবর যেটা, সেটা যদি একটু ধরেন, যেমন আমি ধরছি, আমরা যদি একটু বডিলি ডান দিকে ঘুরে দেখাই শিক্ষার্থীদেরকে, তাহলে শিক্ষার্থীরা নিশ্চয়ই আমার মনে হয় শিক্ষার্থীরা এখন দেখতে পাচ্ছেন, এখন মনে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা নিশ্চয়ই। আমার এটা হচ্ছে ভুসির গোবর, যেটা দেখতেই কিছুটা ভুসির মতো, যেটা ঝুরঝুরে বা রংটাও কিছুটা ভুসির মতো, এবং আপনার এখানটায় ভুসির অনেক চিহ্ন দেখা যায়। অন্যদিকে যেটা খড়ের বা ঘাসের গোবর, সেটা যদি আপনি খুব ক্লোজলি দেখেন, এখানে প্রচুর ঘাস অথবা খড়ের চিহ্ন আপনি পাবেন, কিছুটা কালচে রঙের এই গোবরটা, এবং এই গোবরটা একসাথে এঁটে রাখা যায়। দেখুন, আমি যদি চাপ দিয়ে রাখি, এটা দেখেন একসাথে এঁটে গেল গোবরটা। হ্যাঁ, এটা আবার যদি আপনি খোলেন, এভাবে খুলে যাবে। বাট আপনি এই ভুসির গোবর কোনোভাবেই একসাথে এঁটে রাখা কঠিন। যেমন আমি খুব চেষ্টা করে, শক্তি প্রয়োগ করে এটা এঁটে রাখার চেষ্টা করছি, বাট এটা এঁটে থাকছে, এটা খুলে খুলে যাচ্ছে। হ্যাঁ, বেশ ঝরঝরে এটা। কাজেই আপনি সহজেই চিনতে পারবেন যে গোবরে প্রচুর ভুসির চিহ্ন দেখতে পাওয়া যায়, এবং
ভুসির যেই হ্যাঁ গোবরটা আমরা বলতে পারি যে বৈশিষ্ট্যগতভাবে ঝরঝরে, ঝরঝরে সেটা এবং প্রচুর ভুসির চিহ্ন ভুসির দেখতে চিহ্ন পাওয়া যায়, পাওয়া যায়। সেই গোবরগুলো ভুসির গোবর। এবং যে গোবরে প্রচুর ঘাসের চিহ্ন দেখতে পাওয়া যায়, একসাথে এঁটে থাকে বা একটু আঠালো আঠালো টাইপের। স্টিকি আঠালো টাইপের হয়, সেই গোবরগুলো ঘাসের গোবর বা খড়ের গোবর। আর আপনার গাছের জন্য এই খড়ের বা ঘাসের গোবরটি সবচেয়ে বেশি উপযোগী। কিন্তু বন্ধুরা, অবশ্যই আপনি বাড়ি থেকে গোবর এনে সেই কাঁচা গোবরটি আপনার গাছে দিবেন না, আচ্ছা। তাহলে কিন্তু আপনার গোবরের যে পিএইচ লেভেল বা যে ক্ষারত্ব আছে সেটার কারণে আপনার গাছ মারাও যেতে পারে। এই গোবর যেমন আপনার গাছের জন্য একটি উৎকৃষ্ট সার হয়ে যেতে পারে, আবার এটার যদি মাত্রাতিরিক্ত বা নিয়ম সঠিক অনুযায়ী যদি ব্যবহারটা আপনি যদি না করি। না করেন আপনি, তাহলে কিন্তু সেই গোবরটি আপনার গাছের জন্য ক্ষতির কারণ হয়ে যেতে পারে। অবশ্যই আমরা শুকনা গোবরটি দিব। তবে বন্ধুরা, শুকনা গোবর মানে অবশ্যই কিন্তু রোদে শুকানো গোবর না। আচ্ছা। শুকনা গোবর মানে একটি ছায়াযুক্ত জায়গায় গোবরটি রেখে ময়েশ্চারটাকে আর্দ্রতাটাকে কিছুটা কমিয়ে নেওয়া, যাতে কিছু ঝরঝরে গোবরটা হয়, যাতে এর ভেতরের পিএইচ লেভেলটা একটা লেভেলে চলে আসে। কাজেই আমরা অবশ্যই রোদে কখনোই গোবর শুকাবো না। ভিজা গোবর কিনে অবশ্যই আমরা রোদে ছড়িয়ে দিব না, তাহলে যে গোবরের গুণাগুণ সেটা অনেকাংশেই কমে যায়। দেখেন বন্ধুরা, প্রত্যেকটা জায়গায় কিন্তু ছোট ছোট অনেক টিপস আছে। এই টিপসগুলো যদি আপনারা খেয়াল করতে পারেন, আমার মনে হয় একটি গাছের জন্য আপনি উৎকৃষ্ট মাটি এবং উৎকৃষ্ট স্থান আপনি নির্বাচন আপনার গাছের জন্য তৈরি করতে পারবেন আপনি। কাজে গোবর আমরা চিনে ফেললাম, এখন গোবর কিনেও ফেলতে পারবো আমরা যদি এই প্রসঙ্গে আরেকটু জানতে চাই আপনার কাছে বিস্তারিতভাবে, আমরা ছায়াযুক্ত জায়গায় যখন গোবরটির আর্দ্রতা একটু কমে যাবার জন্য অপেক্ষা করছি, কতদিন অপেক্ষা করতে হবে? এটা গোবরের কতটা ভেজা এটা ভেদে নির্ভর করছে। আমরা যদি শুরুতেই একটু ঝরঝরে গোবর কিনে ফেলতে পারি, তাহলে আমরা হয়তো বা কেনার সাথে সাথেই ব্যবহার করতে পারি। কারণ গোবরগুলো যখন নার্সারিগুলো ওরা রেখে দেয়, যদি ওরা 10, 15 বা 20 দিন পর্যন্ত ওরা রেখে দেয়, ইন দ্য মিন টাইম গোবরটা ফার্মেন্টেড বা গাজন প্রক্রিয়ার মধ্য দিয়ে গোবরটা তৈরি হয়ে যায় আসলে। সো কেনার সময় যদি আমরা দেখে নেই যে গোবরটি কিছুটা শুকনা বা ড্রাই আছে, মানে ঝরঝরে আছে, তাহলে আমরা সেটি ব্যবহার করতে পারি। আর যদি আমরা দেখি যে অনেক কারণেই নার্সারি শুকনা গোবর রাখার পর বৃষ্টির কারণে বা বিভিন্ন কারণে আবার ভিজে যায়, সেক্ষেত্রে গোবরটি আমরা আবার বস্তায় রেখে একটা ছায়াযুক্ত জায়গায় অথবা পানির ট্যাঙ্কির পাশে বা লিফট রুমের পাশে উপরে কোনো একটা জায়গায় আমরা স্তূপ করে রেখে দিয়ে পলিথিন দিয়ে ঢেকে রাখলে গোবরটি অল্প 7 থেকে 10 দিনের মধ্যেই আবার কিছুটা ঝরঝরে হয়ে যাবে। আপনি বলছিলেন যে আমরা বস্তাতে পলিথিন দিয়ে ঢেকে রাখতে পারি 7 থেকে 10 দিন। এটা কি আমরা যে কোনো বস্তাতেই রাখতে পারি? চটের বস্তা, প্লাস্টিকের বস্তা? এটা সিমেন্টের বস্তায় ন্যাচারালি গোবরগুলো পাওয়া যায়। আচ্ছা। এই গোবরগুলো যখন আপনি নার্সারি থেকে কিনবেন, তখন সিমেন্টের বস্তাতেই পাওয়া যায়। আপনি সেই বস্তা ধরেই সেভাবে আপনি ওই বস্তাতেই সংরক্ষণ করতে পারেন। নিশ্চয়ই। এবং অবশ্যই খোলা জায়গায় না, খোলা জায়গায় যেমন রোদে গোবরের ক্ষতি হতে পারে, আবার বৃষ্টিতেও গোবরের ক্ষতি হতে পারে। আপনি যদি গোবর রেখে দিতে চান, সেক্ষেত্রে একটি ছায়াযুক্ত জায়গায়, যেখানে আলো বাতাস আছে, কিছুটা রোদ, পার্শিয়াল সানলাইট পড়ে, এরকম একটি জায়গায় আপনি সেই গোবরটি সংরক্ষণ করতে পারেন। আমার মাটি তৈরি হয়ে গেল, গোবরও তৈরি আমার গাছের জন্য। এখন আমি এই মাটি গোবরের মিক্সচারটা কিভাবে করব বন্ধুরা, সেই প্রসঙ্গে আসবো আগামীকাল। তার আগে আমরা কিছু প্রয়োজনীয় তথ্য আমরা জেনে নিব। আমরা অনেকেই যারা শখ করে গাছ লাগাই বা গাছ করি, তারা গাছের প্রতি ভালো লাগা বোধ বা ভালোবাসার বোধ যতটা প্রবল থাকে, সেই প্রবল ভালোবাসার বোধ থেকেই আমরা চেষ্টা করি গাছটির জন্য আরেকটু বেশি যত্ন দিতে, আরেকটু বেশি ভালোবাসা দিতে। এই জন্য যেটা করা হয়, যখন যেভাবে আমরা পরামর্শ পাই বা যার কাছ থেকে পরামর্শ পাই, যেমন এখন আমি বলছি যে আপনার গাছে যদি গোবরের পরিমাণ কম থাকে, আপনি একটু গোবর দিয়ে দেন। হয়তো আপনি আমার কথা শুনে আবার একটু গোবর দিয়ে দিলেন, হয়তো এর 15 বা 20 দিন আগে এই গাছে গোবর দেওয়া হয়েছে। অথবা আপনি শুনছেন একজনের কাছ থেকে যে চা পাতা দিলে গাছের জন্য ভালো, আপনি কোনো ধরনের প্রক্রিয়া ছাড়াই আপনি সরাসরি চা পাতা গাছের গোড়ায় দিয়ে দিলেন। অথবা কারো কাছ থেকে আপনি শুনছেন যে কেঁচো সার গাছের জন্য খুব উপকারী, হয়তো এমন দেখা গেল যে কেঁচো সার যে গুণাগুণ সংরক্ষণ করে, সেই গুণাগুণগুলো অলরেডি আপনার মাটিতে আছে, সেক্ষেত্রে কেঁচো সার আপনার গাছের জন্য অনেক ক্ষেত্রে ক্ষতির কারণ হতে পারে। অথবা দেখা গেল আপনি শুনেছেন যে ডিমের খোসা গাছের জন্য ভালো উপযোগী, আপনি ডিমের খোসাকে একটা প্রক্রিয়াতে না এনেই আপনি সরাসরি ডিমের খোসা, পারলে ডিম সহ আপনি গাছের গোড়ায় ডিম ভেঙে দিয়ে দিলেন, এটি কিন্তু আপনার গাছের জন্য তেমন উপকার বয়ে আনবে না, অথবা এটি অনেক ক্ষেত্রে ক্ষতির কারণও হতে পারে। অথবা আপনি শুনছেন যে কম্পোস্ট, কিচেন ওয়েস্টটাকে কম্পোস্ট করে আমি গাছের গোড়ায় দিতে পারি। দেখা গেলো হয়তো বা কম্পোস্টটা পুরোপুরি আপনার গাছের জন্য তৈরি হয়নি, বা একটি তরকারির খোসা বা আপনার গৃহস্থালীয় বর্জ্য পুরোপুরি কম্পোস্ট হতে যে প্রক্রিয়াগুলোর মধ্যে দিয়ে যেতে হয়, অথবা যে পর্যায়ে গেলে সেটি কম্পোস্ট হিসেবে ব্যবহার করা যায়, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়নি, অথবা সেই পর্যায়েও যায়নি।
তার আগেই আপনি সেটি গাছের জন্য ব্যবহার করলেন, এতেও কিন্তু আপনার গাছের ক্ষতি হতে পারে। কাজেই আমরা গাছের যত্ন অবশ্যই করব। আমরা বৃক্ষ লালন নিয়ে কথা বলছি, প্রসঙ্গই আমাদের বৃক্ষ লালন, কিন্তু লালন এবং পালনটা যাতে একটা ব্যালেন্সড ওয়েতে হয়, একটি খাবারটা যাতে সুষম হয়, পরিমিত পরিমাণে হয়, এবং কখন কোন খাবার কি পরিমাণে দিব সেই জায়গাগুলো যাতে ঠিকঠাক মতো আমরা করে গাছগুলোকে ভালো রাখতে পারি, বাঁচিয়ে রাখতে পারি আর ভালোভাবে, সেই প্রচেষ্টায় থাকবে আমাদের পুরো ক্লাস জুড়ে। বন্ধুরা, আমাদের ক্লাসগুলো বাকি পরবর্তী ক্লাসগুলোতে এই প্রক্রিয়াগুলো নিয়ে আরও বিস্তারিত আমরা আলোচনা করব। তার আগে আমরা আজকের ক্লাসে যে প্রসঙ্গগুলো নিয়ে আমরা কথা বলছিলাম সেই প্রসঙ্গগুলো আমরা আরেকটাবার রিক্যাপ করি, যে আমরা কিভাবে প্রথম থেকে আমরা একজন বিজ্ঞানার কিভাবে শুরু করতে পারে। আমরা কয় মিনিট সময় পাচ্ছি? আর আমাদের হাতে এখনো বেশ কিছু সময় আছে, আমরা চাইলে শিক্ষার্থীদেরকে আরো কিছু টিপস নতুন দিতে পারি। কিছু আমরা নিশ্চয়ই করতে 4-5 পারি। মিনিটের মতো সময় এখন আমাদের হাতে আছে। চমৎকার। সো আমরা মাটি হয়ে গেল, আমাদের গোবর প্রস্তুত হয়ে গেল। এখন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনার সংগ্রহ করতে হবে, সেটা হচ্ছে পাথর বা ইটের খোয়া। কেন করতে হবে সেই প্রসঙ্গে যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না সেই প্রসঙ্গে একটু পরেই আসছি। খোয়া বা পাথর সংগ্রহ করার ক্ষেত্রে যেটি খুব খেয়াল করবেন যে পরিমাণটা এটার আপনার কি বলে যে সাইজটা হতে হবে 1/2 ইঞ্চি, 3/4 খোয়া বলে বা পাথর বলে, 1/2 ইঞ্চি খোয়া বলে, বা আরও ছোটো, মানে 2 থেকে 3 সাইজের খোয়া একসাথে একটা মিক্সচার আপনার লাগবে। আপনি যখন খোয়া কিনবেন বা পাথর কিনবেন তখন যাতে এক সাইজের খোয়া বা পাথর না হয়, এটার যাতে মিক্সচারটা থাকে, যেমন কিছু ছোট, কিছু মাঝারি, কিছু বড়, এরকম মিক্সিং খোয়া যাতে থাকে। আপনি প্রত্যেকটা ড্রামের জন্য যদি কেজি ধরে বলি বা সিএফটি ধরে বলি, আপনি যদি অথবা সিমেন্টের বস্তা ধরে বলি, একটা হাফ ড্রামের জন্য আপনি এক বস্তা খোয়া বা আপনি যদি পাথর কিনেন, একটা হাফ ড্রামের জন্য আপনি 3 ভাগের 1 ভাগ ব্যবহার করতে পারবেন, আর একটা চোঙা ড্রামের জন্য আপনি 4 ভাগ বা 5 ভাগের 1 ভাগ আপনি ব্যবহার করতে পারবেন, মানে ব্যবহার করতে হবে আপনাকে। কাজেই আপনি যদি বস্তায় করে আপনি খোয়া বা পাথর কেনেন, তাহলে হাফ ড্রামের জন্য পার ড্রামে 3টা ড্রামের জন্য 1 বস্তা কিনবেন, আর যদি চোঙা ড্রাম হয় তাহলে আপনি 5টা ড্রামের জন্য 1 বস্তা কিনবেন। কিন্তু অবশ্যই সেই খোয়াটি হতে হবে বিভিন্ন শেপের, বিভিন্ন সাইজের, খুব বেশি বড় না, 1/2 ইঞ্চি, 3/4 এবং এর চেয়ে একটা সাইজ ছোট, এই মাপের খোয়া বা পাথর আপনি কিনবেন। এবং এরপরে আপনি আরেকটা জিনিস সংগ্রহ করেন, সেটা হচ্ছে বালু বা বালি। সবচেয়ে ভালো ভিটি বালি যদি আপনি অ্যারেঞ্জ করতে পারেন, বা ওই আপনার সিলেটি একটা বালি আছে আপনার, সেই বালিটা আপনি সংগ্রহ করতে পারেন, বা সাধারণ বালি দিয়েও এটি আপনি করতে পারেন। সেটার ক্ষেত্রে খুব বেশি পার্থক্য করবে না, বাট আপনাকে ইসের জন্য, বস্তার জন্য একইভাবে পাথর যেরকম লাগবে আপনার, ওরকম একটা সমপরিমাণ আপনার বালু লাগবে। কাজেই বড় ড্রামের জন্য আমরা 3টা ড্রামের জন্য আমরা 1 বস্তা বালু রাখবো আমরা, আর ছোট যে চোঙা ড্রামগুলো আছে সেই ড্রামগুলোর জন্য আমরা 5টা ড্রামের জন্য 1 বস্তা বালু আমরা সংগ্রহ করব। এই বালুগুলো তো আমরা নার্সারি থেকেই সংগ্রহ করতে এই বালুগুলো নার্সারি থেকে সংগ্রহ করা যায় কিছু ক্ষেত্রে, বাট সচরাচর সব নার্সারিতে বালু পাওয়া যায় না। বাট বালু আপনি সহজেই সংগ্রহ করতে পারেন, যারা আপনার কনস্ট্রাকশনের কাজের সাথে জড়িত, যারা সাপ্লায়ার আছে তাদের কাছ থেকে আপনি বালু সংগ্রহ করতে পারেন, অথবা যারা এই পার্টগুলো নিয়ে কাজ করে, ইট, বালুর, সিমেন্টের কাজ করে, এই সিমেন্টের দোকানেও অনেক ক্ষেত্রে বা রডের দোকানে অনেক ক্ষেত্রে তারা বালুর সন্ধান আপনাকে দিতে পারে। সো আপনি বালু সহজেই পেতে পারেন, এবং বালুর ক্ষেত্রে তেমন বৈপরীত্য নেই যে এই বালু না ওই বালু ভালো, বালু হলেই হলো। সো বালু প্রস্তুত হয়ে গেল, আপনার পাথরও প্রস্তুত হয়ে গেল, মাটি, গোবর প্রস্তুত হয়ে গেল। এখন আমরা গাছ আগামীকাল কিনবো, এবং আমরা আগামী ক্লাস থেকেই গাছ লাগাবো, মাটি, গোবরের মিশ্রণ নিয়ে কেমন করে গাছ লাগাতে হবে সেই প্রক্রিয়াগুলো নিশ্চয়ই শিখবো। হাসান রনি, অনেক ধন্যবাদ আজকের কোর্সে আমাদের সঙ্গে থাকবার জন্য, এবং শিক্ষার্থীদেরকে লালন পালনের যেই বেসিক টিপসগুলো, একদমই শুরুর দিকের যে টিপসগুলো, সেগুলো জানানোর জন্য। আগামী ক্লাস থেকে নিশ্চয়ই আপনার সঙ্গে আরো বিস্তারিত জানতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে।